বিএস টিউশনে আপনাদের পুনরায় সকলকে স্বাগত জানাই। গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং ছোট ছোট ভাই বোনদের প্রতি ভালোবাসা জানিয়ে আজ আমরা আমাদের এই ক্লাসটি শুরু করতে চলেছি। প্রথমত তো হলো যে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী আজ এতদিন পরে সকলের সঙ্গে ভিডিও শেয়ার করে নেওয়ার জন্য। একটি বিশেষ কারণবশত আমাদের একটু দেরি হয়েছে, কিন্তু এর পরবর্তী সময় থেকে আমরা প্রতিনিয়ত আমাদের এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পাঠ্যপুস্তক সংক্রান্ত যে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো কোনো রকমের কোনো সময় নষ্ট না করে আজ আমরা আমাদের এই নতুন ক্লাসটি শুরু করতে চলেছি। আজ আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হবে আমাদের দ্বাদশ শ্রেণীর অন্তর্গত যে কবিতাগুলো রয়েছে তার ভেতরে অন্যতম একটি প্রধান কবিতা হলো ক্রন্দনরতা জননীর পাশে। তো ক্রন্দনরতা জননীর পাশে কবিতার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এবং এই বিষয়টি আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত কেন করা হলো সেই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আর আজ আমরা এই যে কবিতাটি নিয়ে আলোচনা করব এর পরবর্তী সময়ে আশা করি এখান থেকে তোমাদের কোনো রকমের কোনো ডাউট থাকবে না এবং তোমরা পরীক্ষাতে সুন্দরভাবে সমস্ত প্রশ্নের উত্তর করে দিয়ে আসতে পারবে। ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতাটি আমরা পাঠ করবার আগে জেনে নেব যে আমাদের এই কবিতাটি কে লিখেছেন। একজন আধুনিক যুগের বিখ্যাত কবি যার নাম হলো মৃদুল দাশগুপ্ত। আমাদের এই মৃদুল দাশগুপ্ত এই যে কবিতাটি যে লিখেছেন তার পেছনে একটা কারণ বা প্রেক্ষাপট রয়েছে। তো এই কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আমরা অল্প বিস্তর করে জেনে নেব। আর সবার আগে আমাদের আরো একটা জিনিস জানতে হবে যে আমাদের এই কবিতাটি নেওয়া হয়েছে ধান ক্ষেত থেকে, কাব্যগ্রন্থ থেকে। কি বললাম? ধান ক্ষেত থেকে। তো এখানে ধান থেকে শুরু করে থেকে পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু কাব্যগ্রন্থের নাম। তো তোমরা শুধুমাত্র ধান ক্ষেতটাই কিন্তু কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করো না। প্রেক্ষাপট সম্পর্কে এবার আমরা জেনে নেব। আমরা সবাই জানি যে মৃদুল দাশগুপ্ত একজন সাংবাদিক ছিলেন, আর এই সাংবাদিকতার কাজ যখন তিনি করতেন সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা সকলে অবগত যে সাংবাদিকরা কোনো একটা জায়গাতে গিয়ে প্রত্যক্ষদর্শী হিসেবে সেই সমস্ত ঘটনাটাকে তারা দেখতে পান, কিন্তু বিভিন্ন রকমের পলিটিক্যাল প্রেশার এবং একই সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতির দরুন তারা তাদের সমস্ত কথাগুলো ব্যক্ত করতে পারে না তাদের লেখনীর মধ্যে দিয়ে। তখন তারা কি করেন? তখন তাদের মধ্যে যারা যারা কবিসত্তা পোষণ করেন নিজের মনের ভেতরে সেই সমস্ত মানুষগুলো তাদের লেখনীর মধ্যে দিয়ে আমাদেরকে সেই বিষয় সম্পর্কে অবগত করান। ঠিক তেমন ভাবে মৃদুল দাশগুপ্ত আমাদের এই যে সমাজের পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে অবগত করালেন। তিনি দেখালেন যে কি রকম ভাবে আমাদের মনের ভেতরে যে বিবেক সত্তা সেটাকে জাগিয়ে তোলা উচিত। প্রেক্ষাপটগত দিক থেকে আমাদের যে পশ্চিমবঙ্গে ভূমি আন্দোলন বলতে পারো এটাকে তোমরা, যে 2006 কি 2007 নাগাদ সেই সময় যে রাজনৈতিক যে একটা টানাপোড়েন চলছিল সেই টানাপোড়েনের দরুন কি হয়েছিল, মানুষের ওপর একটা রাজনৈতিক প্রেসারের সৃষ্টি হয়েছিল। আর মৃদুল দাশগুপ্ত তৎকালীন সময়ে যেহেতু স্পট রিপোর্টার হিসেবে তিনি যুক্ত ছিলেন, তো তিনি সেগুলো প্রত্যক্ষভাবে তিনি দেখেছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষের ওপর কিরকম অকথ্য অত্যাচার হচ্ছে। কিন্তু ওই যে তোমাদের বললাম যে বিভিন্ন পলিটিক্যাল প্রেসার এবং পারিপার্শ্বিক পরিস্থিতির দরুন রাজনীতিবিদ এবং অন্যান্য যেই সমস্ত মানুষগুলো রয়েছে যারা সমাজের সেই সমস্ত আর কি দরিদ্র শ্রেণীর মানুষগুলোদের শোষণ করছে তাদের সম্পর্কে বলতে পারে না, তো তাদের সম্পর্কে বলার জন্যই তিনি তার লেখনী শক্তির প্রয়োগ করলেন। তখন তিনি লিখে ফেললেন কি, ক্রন্দনরতা জননীর পাশে। তো এই যে প্রেক্ষাপট যে বললাম যে একটা রাজনৈতিক ব্যাপার এবং একই সঙ্গে একটা পারিপার্শ্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতির টানাপোড়েনের দরুন যে আমাদের এই যে লেখনী শক্তি অর্থাৎ ক্রন্দনরতা জননীর পাশে, কবিতার নামকরণ কি করা হয়েছে ক্রন্দনরতা জননীর পাশে, অর্থাৎ যে মা কান্না করছে। এই কবিতার যে নামকরণ এইখান থেকেই আমরা বুঝতে পারি এখানে একটা ট্র্যাজেডির কথা বলা হয়েছে। এখানে কোনো কমেডি নেই, এখানে কিচ্ছু নেই, এখানে শুধুমাত্র একটা ট্র্যাজেডির কথা বলা রয়েছে। যে ট্র্যাজেডির মধ্যে দিয়ে তৎকালীন সমাজচিত্রের সঙ্গে সঙ্গে আমাদের যে ভারত মাতৃকা অর্থাৎ যে মা, সেই মায়ের যে দুঃখ কষ্ট যন্ত্রণা বোধ সেই সম্পর্কেই আমরা ওয়াকিবহল হতে পারবো। তো চলো শুরু করা যাক আমাদের এই একটি করে চরণ পাঠের মধ্যে দিয়ে বুঝে নেওয়া শুরু। প্রথমে কি বলেছে, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। তাহলে বলেছে এখন যে মা কান্না করছে। তো কবিতার দুটো মানে হয়, একটা হলো এক্সটার্নাল মানে, একটা হলো
ইন্টারনাল মানে। তো আমরা দুটো সম্পর্কেই সঠিকভাবে আমরা বুঝে নেব। তো আমরা আগে ওপরিগত দিক থেকে যেই মানেটা বোঝাতে চেয়েছে সেইটা আমরা একটুখানি বুঝে নিই। কি বলেছে, যে মা এখন কান্না করছে, ধরো একজন মা কান্না করছে, সেই মায়ের পাশে এসে এখন যদি না দাঁড়াই তাহলে কেন এই ছবি আঁকা, কেন আঁকা আঁকি, এই সমস্ত কথাগুলো তিনি বলেছেন। কিন্তু কেন এই প্রসঙ্গটা আনলো, এই আঁকা আঁকির প্রসঙ্গটা কেন আনলো, তার প্রধানতম একটা কারণ হলো আমরা সকলে অবগত। কি অবগত? যে সাধারণভাবে যেই সমস্ত মানুষগুলো শিল্পী সত্তার অধিকারী হয়, যারা ভালো ছবি আঁকে, ভালো গান করে, ভালো নাচ করে, তাদের একটা কোমল একটা মন থাকে। আর এই কোমল মন তাদের কিসের প্রতীক? তাদের শান্তির প্রতীক হয়ে দাঁড়ায়। কিন্তু সেইটা যদি না করে আমরা ভালো ছবি আঁকছি, তাহলে একজন শিল্পী কিন্তু ভালো ছবি আঁকতে পারে। আমি বা তুমি যারা যারা সঠিকভাবে আমরা ছবি আঁকছি না, তারা কিন্তু আঁকতে পারবো না। যারা এইটা সম্পর্কে ওয়াকিবহল এবং একই সঙ্গে এই ছবি আঁকা সম্পর্কে অবগত সঠিকভাবে, এবং তাদের মন একটা কোমলতার প্রতীক হিসেবে কাজ করে, তারাই কিন্তু সুন্দর ছবি আঁকতে পারে তাদের কল্পনার সাহায্যে। তাই বলছে, এখন যদি সেই দেশমাতৃকা অর্থাৎ কিনা আমরা ধরি, যদি ভারতবর্ষকে আমরা মা হিসেবে ধরি, তাহলে ভারতবর্ষে বসবাস করা প্রত্যেকটা মানুষ আমাদের জ্ঞাতেও আত্মীয়া। তো এই জ্ঞাতি আত্মীয়া যখন হবে, তাহলে আমাদের কি কাজ? তাহলে জ্ঞাতি আত্মীয়া হিসেবে বা আত্মীয় হিসেবে সেই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোই কিন্তু আমাদের প্রকৃত অর্থে কাজ। কিন্তু সেটা আমরা করছি না, যার ফল পরিণতি হিসেবে আসছে দুর্দশা, আসছে অহংকার বোধ, আসছে খুন, এই সমস্ত ব্যাপারগুলো। তো বলছে যে সেই মা অর্থাৎ দেশমাতৃকা এখন তো কান্না করছে, তার পাশে এসে দাঁড়াও। কেন তবে লেখা? যদি তার পাশে এসেই যদি না দাঁড়াই, তাহলে তবে কেন এই লেখালেখি? কোনো লেখালেখির কোনো প্রয়োজনই নেই। এবং একই সঙ্গে কেন এই আঁকা আঁকি? সৃজনশীলতা অর্থাৎ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগত দিক থেকে যদি আমরা ধরা হয়, তাহলে ছবি আঁকাকে, গান করাকে, নাচ করাকে, এগুলোকে আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলবো। তো এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কেন করানো হয়? কারণ মানুষের ভেতরে যেন বিবেক সত্তা যেন সঠিকভাবে জেগে ওঠে, সেই জন্যই কিন্তু আমরা এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো করে থাকি। তো বলছে যে এই ছবি আঁকা, এই লেখালেখি সব বৃথা যদি না এখন সেই মা কান্না করছে, যেই মা, তার পাশে এসে দাঁড়াই। অর্থাৎ আমাদের যে মাতৃকা বোধ সম্পন্ন যে ভূমি, সেই ভূমির পাশে এসে যদি না দাঁড়াই, অর্থাৎ দেশ মাতৃকার পাশে এসে না দাঁড়াই। তারপরে কি বলেছে, নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ। তাহলে নিহত ভাইয়ের সব দেহ দেখে, আমি তোমাদের একটু আগেই বললাম আমরা ভারত মায়ের গর্ভে আমরা লালিত এবং পালিত, তাহলে এখানে থাকা প্রত্যেকটা মানুষ আমাদের জ্ঞাতি সম্বন্ধীয় হলো। তাহলে সেই জ্ঞাতি সম্বন্ধীয়গত দিক থেকে যদি নিহত ভাইয়ের, তাহলে একজন ভাই মারা গেছে, তার আত্মীয় হিসেবে আমি তার দাদা হই বা তার ছোট হই, অর্থাৎ ভাই হই না কেন, তো নিজের ভেতরে যদি সেই ক্রোধ যদি সঞ্চারিত না হয় যে আমার সেই আত্মীয় পরিজনকে বা আমার দাদাকে বা ভাইকে কে মারলো, সেইটা সম্পর্কে যদি আমরা অবগত না হতে পারি এবং সেইটার বিরুদ্ধে যদি আমরা বিদ্রোহ ঘোষণা না করতে পারি, তাহলে কিন্তু সমাজে ক্রমাগতভাবে এই সমস্ত বিদ্বেষগুলো কিন্তু বেড়েই চলবে। আর যার কিন্তু একদম ভাবেই পক্ষপাতী নন কে? আমাদের এই মৃদুল দাশগুপ্ত। সেই জন্যই তো বলেছেন যে নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। এবার তোমরা যদি বলো যে এই ক্রোধের প্রসঙ্গটা কেন আনলো স্যার, তাহলে এই ক্রোধের প্রসঙ্গটা এই কারণেই আনলো, এই বর্তমানে দাঁড়িয়ে এই 2024-এ দাঁড়িয়ে তিনি যখন লিখেছিলেন এই কবিতাটা, সেই পরিপ্রেক্ষিতে এবং আজকের এই পরিপ্রেক্ষিতে বিষয়টা খুব সহজভাবে আমরা বুঝে নেব। কিভাবে বুঝবো? ধরো এই 2024-এ দাঁড়িয়ে আমরা সকলেই জানি মানুষের ভেতরে একটা হিংসা প্রবৃত্তি জাগছে, মানুষের ভেতরে একটা যেন আর কি অর্থলোলুপতার যেন একটা ছাপ যেন উঠে আসছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো একটা শুভ বুদ্ধির সঞ্চার করানো। তাই বলেছে যে সেই ক্রোধ জাগাতে হবে। আর ক্রোধটা কিন্তু এখানে একদম এমন নয় যে আমি যাকে খুশি তাকে আমি মেরে দিলাম। তাহলে যে খারাপ কাজ করছে তার ফল পরিণতি হিসেবে তার যে শাস্তিকরণ, সেই শাস্তিকরণকেই কিন্তু এখানে ক্রোধের সঙ্গে তুলনীয় করা হয়েছে। তারপরে বলেছে কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। তাহলে এই মূল্যবোধটা কিসের? তোমরা যদি ভালো রকম ভাবে তোমরা পর্যবেক্ষণ করো বা চারপাশটাকে যদি ভালো রকম ভাবে যদি দেখো, একটা বাস্তব একটা উদাহরণ দিই। বাস্তব উদাহরণটা কি রকম? তোমরা দেখতে পাবে আমাদের সমাজে যেই সমস্ত মানুষগুলো বেশি শিক্ষিত, সেই সমস্ত মানুষগুলোর পিতামাতা বৃদ্ধাশ্রমে যাওয়ার প্রবণতাও কিন্তু সব থেকে বেশি। কিন্তু যদি বলো কেন,
ওই যে বললাম, মানুষ সময়ের সঙ্গে সঙ্গে নিজের পরিবর্তন ঘটায়, আর সেই পরিবর্তন ঘটার মধ্যে দিয়ে নিজের বিবেক সত্তারও পরিবর্তন ঘটিয়ে ফেলে। এটাই কিন্তু একদম খারাপ। ভূমির সঙ্গে সবসময় লেগে থাকা উচিত। তাই জন্যই তো কবি বলেছেন যে আমাদের এই ক্রোধ সঞ্চারের মধ্যে দিয়ে, বিদ্রোহ ঘোষণার মধ্যে দিয়ে নিজের মনুষ্যত্ব বোধকে জাগিয়ে রাখতে হবে। আর তুমি দেখো পারিপার্শ্বিক পরিস্থিতিতে যে যেই সমস্ত মানুষগুলো বা যেই সমস্ত ছেলে মেয়েগুলো রয়েছে যারা দরিদ্র সীমার নিচে বা দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করছে, তারা কিন্তু যতই কষ্ট হোক না কেন, তারা কিন্তু নিজের পিতামাতাকে আর কি বৃদ্ধাশ্রমে যাওয়ার থেকে অনেকটা পরিমাণে কিন্তু বিরত রাখে। তোমরা যদি কোনো একটা বৃদ্ধাশ্রমে যদি যাও, তাহলে দেখতে পাবে সেখানকার 80% পিতা এবং মাতা একটা ভালো একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করে। কেন? তাহলে তারা স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে থেকে তারা কেন আসছে বৃদ্ধাশ্রমে? এই পরিবর্তনের দরুন। আর এই পরিবর্তনটাই কিন্তু ভীষণভাবে কিন্তু খারাপ, যে মানুষের মনুষ্যত্বের পরিবর্তন। মনুষ্যত্ব সবার আগে। সেই জন্যই কবি মৃদুল দাশগুপ্ত আমাদের এই লেখনীর মধ্যে দিয়ে বোঝাতে চাইলেন। তাহলে এই ভালোবাসা কেন বা সমাজ, আমরা যে বলি যে আমরা ভালোবাসি, তাহলে ভালোবাসার প্রকাশটা কোথায় পাবে? এই দুঃখ যন্ত্রণা বোধের মধ্যে দিয়ে যেই সমস্ত মানুষগুলো এগিয়ে চলেছে, সেই মানুষগুলোর মুখে সামান্যতম অন্ন তুলে দেওয়ার মধ্যে দিয়েই কিন্তু আমাদের ভালোবাসার কিন্তু প্রকাশ ঘটবে। তারপরে বলেছে যে এই সমাজ কি? সমাজের কাজ হলো সব সময় যে যে ভালো হচ্ছে বা যে ভালো করছে তাকে সবসময় দমিত করে রাখা। তো সেই দমনকে কিন্তু স্বীকার করলে কিন্তু চলবে না। সেই দমনকে কিন্তু তোমাকে আরো ওপরিগত দিক থেকে দমনের ওপরে উঠে তার সেই বিদ্রোহ ঘোষণাগুলো আমাদের কিন্তু করতে হবে। তার মধ্যে দিয়ে মানুষের সার্থকতা, মনুষ্যত্বের সার্থকতা। তারপরে বলেছে যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিধান চেয়ে। তাহলে যে মেয়েটি নিখোঁজ হয়ে গেছে, সেই ভূমি আন্দোলনের সময় 2006 এবং 7-এ যেই সমস্ত পারিপার্শ্বিক পরিস্থিতি, যে বিভৎসতা আমরা দেখতে পেয়েছিলাম, সেই বিভৎসতার দরুন কি দেখতে পেয়েছি আমরা? সেই বাড়ির কন্যাকে নিয়ে চলে গেছে, মেয়েদের নিয়ে চলে গেছে। আর সেই মেয়েদের কি করা হয়েছে? আমরা দেখতে পাই খবরের কাগজ শুনলেই গণধর্ষণ করে কোনো একজন নারীকে মেরে ফেলা হয়েছে। এইটা কিন্তু সমাজের কিন্তু সব থেকে বেশি পরিমাণে খারাপ একটা দিক, যার জন্য কি করতে হবে? গর্জে উঠতে হবে এবং সেই গর্জনের মধ্যে দিয়ে বিদ্রোহ ঘোষণা করতে হবে তাদের প্রতি যারা এই সমস্ত খারাপ কার্যগুলো সংগঠিত করছে। তাহলে মানুষের সাধারণতভাবে পুরুষ এবং নারী এই দুটোকে যদি প্রধান ভাগে যদি আমরা ভাগ করি, তাহলে কিন্তু সবারই কিন্তু সমান অধিকার রয়েছে এই পৃথিবীতে বেঁচে থাকার। কেউ কিন্তু বেশি দিন বাঁচবে, কেউ আবার কম দিন বাঁচবে, এই মানসিকতা কিন্তু পোষণ করা একদমই কিন্তু ঠিক নয়। তাহলে কি করা দরকার? সবসময় একটা ইকুয়ালিটি ভাব থাকা দরকার। তাহলে সেও মানুষ। নারী এবং পুরুষকে এই জেন্ডারগত দিক থেকে আমরাকে কিন্তু বিভাজন করলে কিন্তু চলবে না। এটাকে আমরা কিরকম ভাবে আমরা দেখবো? সেও মানুষ, আমিও মানুষ। সে একজন নারী, তার ভেতরেও মনুষ্যত্ব রয়েছে, তার ভেতরেও মান সম্মান বোধ রয়েছে। আমি পুরুষ, আমার ভেতরেও কিন্তু মান এবং সম্মান বোধ রয়েছে, তোমার ভেতরে রয়েছে, সকলের ভেতরে রয়েছে। কিন্তু তার মধ্যে থেকে যাদের ভেতরে পশু সত্তা একটুখানি বেশি জেগে ওঠে, যেই সমস্ত মানুষগুলো অর্থের অন্ধকারে ধীরে ধীরে কি হয়? তলিত হতে থাকে, সেই সমস্ত মানুষগুলো দরিদ্র শ্রেণীর মানুষদের কি করে? শোষণ করে। তার জন্যই কি বলেছে যে সেই মেয়েটিকে জঙ্গলে পেয়েছি, আর জঙ্গলে পেয়ে থাকার মধ্যে দিয়ে কি করতে হবে? বিদ্রোহ ঘোষণা করতে হবে। আমি আকাশের দিকে বিধির বিধান চেয়ে আমি থাকতে পারি না যে ঈশ্বর কবে সেই আর কি যারা যারা খারাপ কাজ করেছে তাদেরকে তিনি শাস্তি দেবেন, সেটা কিন্তু করলে কিন্তু চলবেন না। আমরা সমস্ত কিছু কিন্তু কি করি? ঈশ্বরের দোহাই দিয়ে কিন্তু রেখে দিই। আর এই দোহাইটাই কিন্তু সব থেকে বেশি পরিমাণে খারাপ একটা জিনিস। এই দোহাই দিলে কিন্তু চলবে না। কর্ম করতে হবে এবং কর্মফলের আশা রেখে কিন্তু কর্ম করলে চলবে না। সবসময় সঠিক কার্যটা করতে হবে, তাহলেই কিন্তু ঈশ্বর এবং একই সঙ্গে আমরা মনুষ্যত্বের পরিচয়ের একদম সার্থক নিদর্শন হয়ে দাঁড়াবো। তারপরে বলেছে আমি তা পারি না। কবি সত্যি করেই তো পারেন না। যদি পারতেন তাহলে কি কবিতা লিখতেন? কবি লিখতেন না। তাহলে তার এই লেখার পেছনে সব থেকে বড় কি রয়েছে? তার এই বিবেক সত্তা, তার এই জাগ্রত মনোভাব এবং বিদ্রোহ করার যে মানসিকতা, সেটা সে বলেছে আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে। আমার এই কবিতার মধ্যে দিয়ে আমি আমার সমস্ত প্রকাশগুলো করতে চাই। আর লেখকদের সব থেকে কিন্তু বড় অস্ত্র কিন্তু তাদের লেখনী, একটা কলম, একটা সাদা পাতা। এইটার মধ্যে দিয়ে তিনি সমস্ত বিশ্বকে তিনি জয় করতে পারেন। যুদ্ধ করে তো শুধুমাত্র রক্তাক্ত যে একটা পরিস্থিতি, রক্তিম পরিস্থিতি, সেইটাই কিন্তু হবে। কিন্তু তার লেখনীর মধ্যে দিয়ে মানুষের মনে দাগ কাটা যায়, মানুষের বিবেক সত্তাকে জাগিয়ে তোলা যায় এবং বিদ্রোহী মনোভাবাপন্ন করে তোলা যায়। সেই কথাই কিন্তু আমাদের এখানে মৃদুল দাশগুপ্ত বলছেন যে আমি যা পারি তাই কেবল শুধুমাত্র আমার এই কবিতায় জাগে। আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে।
তাহলে কি বলতে চেয়েছে? সাধারণভাবে আমরা সকলে জানি যে বোমা বিস্ফোরণ হওয়ার আগে সেই বোমার ভিতরে থাকা বারুদ যদি সঠিকভাবে যদি পরিচালিত হয়, অর্থাৎ কিনা বিক্রিয়া যদি ঘটায়, তাহলে কিন্তু বিস্ফোরণটা অধিক মাত্রায় হবে। তো আমাদেরও ঠিক সেই রকম ভাবে আমাদের এই মনের ভিতরে থাকা যে বারুদের যে স্পৃহা, সেটাকেও কিন্তু জাগিয়ে তুলতে হবে। যদি না আমরা সেটাকে জাগিয়ে তুলি, তাহলে কিন্তু বিপদ চলে আসবে ভীষণভাবে। তো এই বিপদটাকে কিন্তু কাটিয়ে তুলতে হবে। আর বিপদটাকে কাটাবো কিরকম ভাবে? আমরা সবাই একত্রিত হব, এবং একত্রিত হওয়ার মধ্যে দিয়ে কি করব? আমাদের সেই বিবেকটাকে, অর্থাৎ বিদ্রোহের বারুদকে আমরা আরো বিস্ফোরিত করব। তাহলেই কিন্তু আমাদের সার্থকতা। তাই কবি বলেছেন যে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। বিস্ফোরণের আগের মুহূর্তের মতো আমার বিবেকের মধ্যে যে থাকা যে একটা বারুদের স্পৃহা, সেটা যেন উত্তেজিত হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের এই কবিতা এইখানে এসে শেষ হয়ে গেল। দেখো, খুব সুন্দরভাবে কবি এখানে উপস্থাপন করেছেন। আমি একটু সারসংক্ষেপটা অল্প করে বলে দিই। ব্যাপারটা কিরকম? সমাজে বসবাস করছি, সমাজে বসবাস করার দরুন আমাদের কিছু কিছু কর্তব্য রয়েছে। আমরা ভারতবর্ষে বসবাস করি। এই ভারতবর্ষে কিছু কিছু কিন্তু আমাদের কি রয়েছে, কনস্টিটিউশনাল যে দায়বদ্ধতাগুলো আমাদের সবার মধ্যে থাকা উচিত, সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা উল্লেখ হতে দেখেছি, বা আমরা অনেকে জানি পর্যন্ত। আমাদের বিভিন্ন রকমের স্বাধীনতা রয়েছে, 6 ধরনের আমাদের স্বাধীনতা রয়েছে। কিন্তু সেই 6 ধরনের স্বাধীনতার সঙ্গে সঙ্গে কি করা হয়েছে, আমাদের কিছু দায়িত্ব কর্তব্য বোধ রয়েছে। সেই দায়িত্ব কর্তব্য বোধ আমাদেরকে পালন করতে হবে। কিন্তু আমরা কি করছি এখন? নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্য সমস্ত কিছু ভুলে যাচ্ছি। তাই বলেছে যে এই রকমটা করলে চলবে না। যেটাকে আমরা যখন দেখছি, যা কিছু দেখছি না কেন, সেই দেখার মধ্যে দিয়ে নিজের মুখের যে একটা বাকচারুতা এবং একই সঙ্গে যে বিদ্রোহ করার যে মনোভাব, যে ভালো তাকে অতি অবশ্যই ভালো এবং তাকে সমর্থন করতে হবে। যেই মানুষ দারিদ্রতার সঙ্গে লড়ছে, তাকে নিজে না খেয়ে খাওয়ালে চলবে না। কিন্তু নিজে খেয়ে আমি আমার খাবারের থেকে কিছুটা অংশ যদি তার মুখে যদি তুলে দিতে পারি, তাহলে সেই অভুক্ত অবস্থায় থাকা মানুষটা, যে হয়তো কিছুক্ষণ পরেই মারা যাবে, সে হয়তো জীবিত হয়ে যাবে। তো এই জীবিত করার যে মানসিকতা, যে একটা উদার মনোভাবাপন্ন যে পরিস্থিতি, সেইটাকে কিন্তু জাগিয়ে তুলতে হবে। যে নারীরা এখন নির্যাতিত হচ্ছে, সেই নারীদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। আর নারী সত্তা, এই নারী সত্তা কিন্তু আমাদের কিন্তু মূল চাবিকাঠি। যদি নারী সত্তায় যদি ঠিকঠাক ভাবে যদি না আমাদের সমাজে থাকে, তাহলে কিন্তু আমাদের সমাজ কিন্তু ঠিকঠাক ভাবে পরিচালিত হতে পারবে না। তাহলে কি করতে হবে? আমাদের সবার আগে সেই নারী সত্তাকে জাগিয়ে তুলতে হবে, এবং একই সঙ্গে আমাদের নিজের মনের যে বিবেকের ভেতরে যে থাকা বিদ্রোহ মনোভাব, সেইটাকে জাগরিত করতে হবে। তার মধ্যে দিয়েই কিন্তু আমাদের সার্থকতা, মানুষের সার্থকতা। কবি সেই কথাই আমাদের এই কবিতাতে বুঝিয়েছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে কি কি প্রশ্ন পড়বে সেইটা নিয়েও আমরা আলোচনা করব, কিন্তু অন্য একটা ভিডিওতে। কারণ আজকের এই ভিডিওটা বোঝানোগত দিক থেকে হয়তো একটু বড় হয়েছে, কিন্তু সবাইকে আমি অনুরোধ করব, তোমরা অতি অবশ্যই ভিডিওটির প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো। তাহলে কিন্তু তোমরা সঠিক এবং একদম সার্থকভাবে তোমরা কবিতাটা বুঝতে পারবে। আর যেখান থেকে যেই প্রশ্নই আসুক না কেন, একদম দারুণভাবে তোমরা করে দিয়ে আসতে পারবে। আজকে এই বলে আমি আমার এই কবিতা পাঠটি শেষ করছি। আর তোমাদের সবার কাছে অনুরোধ রইল, তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এবং নোটিফিকেশন অল করে রাখো, যাতে এর পরবর্তী সময়ে যেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই না কেন, সেগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই বলে আমরা আমাদের ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকো এবং দারুণভাবে পড়াশোনা করো। নমস্কার।